প্রথম ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে ২,৯,০০,০০০ টাকা টোল আদায়। নিষেধাজ্ঞার পর মোটরসাইকেল চলাচল বন্ধ। দুই প্রান্তে শত শত বাইকের জটলা পার হচ্ছে ফেরিতে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র না থাকলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হলো কেন? প্রশ্ন হাইকোর্টের। দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনের। সিলেটে অঞ্চলে বানের পানি নামলেও কমছে না দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট, নানা রোগের শঙ্কায় বানভাসী মানুষ। ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। এবং ঈদুল আজহা ঘনিয়ে এলেও রাজশাহীতে জমে ওঠেনি পশু বেচাকেনা। হাটে দেখা নেই ব্যাপারীর। কম দামে বিক্রি করতে হচ্ছে গরু মহিষ, দাবি খামারিদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। প্রথম ২৪ ঘন্টায় পদ্মা সেতুতে ২,৯,০০,০০০ টাকার বেশি টোল আদায় হয়েছে। নিষেধাজ্ঞার কারণে সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। এতে মাওয়া ও জাজিরা প্রান্তে ভিড় করে শত শত বাইকার। পরে তাদের ফেরিতে পারাপার করা হয়। এদিকে অল্প সময়ে নির্বিঘ্নে সেতু পাড়ি দিতে পেরে উচ্ছ্বসিত যাত্রী ও চালকরা। নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও আবু সাইদের ছবি নিয়ে রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম ২০ ঘন্টায় আদায় হয়েছে ২,৯,৪০,৩০০ টাকা। এই সময় দুই প্রান্ত থেকে যান পারাপার হয়েছে ৫১,৩১৬টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৬,৫৮৯টি যান থেকে আয় হয়েছে ১,৮,৯৫,৯০০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে ২৪,৭২৭টি গাড়ি থেকে আয় হয়েছে ১,৪৪,৪০০ টাকা। এদিকে সোমবার সকাল ৬টা থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে বাইকাররা ক্ষোভ প্রকাশ করেছেন। বাড়িতে যাবো আর কি, এখন সকালবেলায় ওইখানে দাঁড়াইছি কিন্তু গাড়ি ঢুকতে দেয় নাই, তারপরে ওখানে দাঁড়া রয়েছে এরা। এই ধরনের আইন মেনে নেওয়া যায় না, তাই আমরা যে কোনো ভাবে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু দিয়ে আমরা যেতে চাই। ব্রিজ কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছে। সেই লক্ষ্যে আমরা এখানে যে মোটরসাইকেল আসছে সেগুলো আমরা এখান থেকে ব্যাক করাই দিচ্ছি বা অন্যভাবে তারা যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সেতু চালুর দ্বিতীয় দিনও বহু মানুষ আসে স্বপ্ন জয়ের পদ্মা সেতুতে। মাত্র ৬-৭ মিনিটে সেতু দিয়ে পদ্মা পাড়ি দিতে পেরে উচ্ছ্বসিত তারা। নিয়মিত যাত্রীরা বাসের স্ট্যান্ড নির্দিষ্ট এবং সঠিক ভাড়া কার্যকরের দাবি জানান। সেতু পার হতে পেরে দারুণ খুশি মানুষ। আমরা তো আগে ঘাটে 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি একদিনও বসে রয়েছি, এখন ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আমরা চলে আসছি পদ্মাতে, এই যাত্রাবাড়িতে ঘাটপন্থী। কেউ নদীর এই পারে রয়েছে সেই ইতিহাস, কেউ নদীর ওই পারে রয়েছে। প্রত্যেকটা ঘরেই দক্ষিণাঞ্চলের মানুষের কোনো না কোনো ইতিহাস এই পদ্মা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় খরস্রোতা পদ্মা নদীর ওপর ৩০,১৯৩ কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মাণ হয়েছে এই স্বপ্নের পদ্মা সেতু। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার তোহা খান তামিম, জাজিরা প্রান্তে আছেন তাজওয়ার মাহমিদ এবং পদ্মা সেতুর উত্তর থানায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। সাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার আজকে দ্বিতীয় দিন এবং এখন বেলা গড়িয়ে মধ্য দুপুরে এই মুহূর্তে মাওয়া প্রান্তের যে টোল প্লাজা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ভোর থেকে যে দৃশ্য আসলে লক্ষ্য করেছি আমরা, সেই দৃশ্যই এখন পর্যন্ত লক্ষ্য করছি। কোনো ধরনের কোনো যানবাহনের যে অতিরিক্ত চাপ সেটি আসলে আমরা লক্ষ্য করছি না এবং বলা যায় যে বেশ স্বাচ্ছন্দ্যে টোল পরিশোধ করে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে আসলে তারা যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি টোল বুথেই আমরা দেখেছি যে প্রায় প্রতিটি গাড়িতেই গড়ে 10 থেকে 15 সেকেন্ড করে সময় লাগছে এবং নির্ধারিত যে টোল পরিশোধ করে তারা আসলে যেতে পারছেন। এখানে বলে রাখি যে বিভিন্ন ধরনের যে যানবাহন রয়েছে, যাত্রীবাহী দূরপাল্লার যে বাস রয়েছে, পণ্যবাহী ট্রাক রয়েছে এবং যে ব্যক্তিগত গাড়ি রয়েছে, যদিও মোটরসাইকেলের যে বিষয়টি সেটি আসলে সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে নিষেধাজ্ঞায় ইতিমধ্যে জারি করা হয়েছে এবং সেজন্য আমরা সকাল থেকে কিন্তু এখানে একেবারে একটিও মোটরসাইকেল আসলে পদ্মা সেতুতে আমরা প্রবেশ করতে দেখিনি এবং যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে মোটরসাইকেল তারা আসলে এখানে আজকে প্রবেশ করতে দিচ্ছেন না। যদিও গতকালকের যে চিত্র সেটি আসলে বেশ ভয়াবহ ছিল। গতকালকে কিন্তু বেশ যানজট ছিল, যানবাহনের চাপ ছিল। সেই তুলনায় আজকের যে বিপরীত, সেই বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কোনো চাপ নেই। অর্থাৎ সকাল থেকে ভোর থেকে আমরা লক্ষ্য করছি যে দৃশ্যটি সেটি হচ্ছে যে এখানে 6টি বুথ রয়েছে
মাওয়া টোল প্লাজায় এবং প্রতিটি বুথে কিন্তু অনেক বুথে অর্থাৎ 6টি বুথের মধ্যে কিন্তু 6টি বুথে আসলে গাড়ি থামছে না। বলা যায় যে গাড়ির সংখ্যা কম থাকা এখানে 2 থেকে 3টি বুথে গাড়ি থামছে এবং নির্দিষ্ট যে এই টোল সেই টোল পরিশোধ করে তারা আসলে তাদের যে স্বপ্নের পদ্মা সেতু সেই সেতুতে উঠছেন এবং যথারীতি মানুষের যে উচ্ছ্বাস উদ্বেগ মানুষের যে আবেগ উচ্ছ্বাস সেই আনন্দ আসলে চোখে মুখে আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল মাওয়া প্রান্তে যে টোল প্লাজা, সেখানে আমরা এখন চলে যাব সেতুর অপর প্রান্তে অর্থাৎ জাজিরা প্রান্তে। সেখানে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। তাজওয়ার, যেমনটি দেখাচ্ছিলাম যে পদ্মা সেতুতে আজকে কিন্তু পারাপারের মানুষের যেই উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আগের মতোই আছে এবং এই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখছি যে ক্রমশ মানুষের বাড়ছে। প্রতিটি বাস যখন যাচ্ছে বাসের মধ্যে কিন্তু তারা অপলক দৃষ্টিতে পদ্মা সেতু এত বড় দেশের দীর্ঘতম সেতুটি কিন্তু তারা অপলক দৃষ্টিতে দেখছেন এবং আপনাদেরকে আমরা আরও বলতে চাই যে এই সেতুটি হওয়ার পরে দীর্ঘদিনের যে মানুষের ভোগান্তি সেটি যেমন কমেছে তেমনি ভারী যানগুলো অর্থাৎ ট্রাক এবং পিকআপ লরি এই ধরনের যেসব যানগুলো তারা ঘন্টার পর ঘন্টা রাজধানীমুখী মালামাল নিয়ে যাওয়ার জন্য যেই ভোগান্তিটা পোহাতো সেই ভোগান্তি কিন্তু কমেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই নির্বিঘ্নে একটা বাস পার হতে 10 থেকে 15 সেকেন্ডের বেশি কিন্তু লাগছে না এবং এই যে এখন যে মুহূর্তটি সেটি কিন্তু আসলে এক পশলা বৃষ্টি পদ্মা সেতুর উপরে পড়ে একটা অপরূপ শোভার সৃষ্টি করেছে এবং এই পদ্মা সেতুটা একদম বৃষ্টির সঙ্গে মিলেমিশে যেই সৌন্দর্য সৃষ্টি করেছে সেটা কিন্তু আসলে খুবই অভূতপূর্ব। এখানে মানুষ যখন যাচ্ছেন তখন কিন্তু অপলক দৃষ্টিতে জানলা দিয়ে বাসের জানলা দিয়ে গাড়ির জানালা দিয়ে পদ্মা সেতুর দৃষ্টি দেখছেন এবং সেই দৃষ্টিতেই কিন্তু আসলে পদ্মা সেতু আরও শোভামণ্ডিত হচ্ছে। তো যেই ভোগান্তিটা ছিল এতদিন মানুষের সেই ভোগান্তিটা মানুষের কমেছে এবং বিশেষ করে যারা ভারী যানবাহন নিয়ে চলাচল করতো তাদের ভোগান্তিটা কমেছে। তো আমরা বাকি সংবাদ জানতে আমরা যাব সহকর্মী নাসির উদ্দিনের কাছে। উজ্জ্বল, যেসব যানবাহন আছে সেগুলো কিন্তু পারাপার হচ্ছিল এবং আমরা লক্ষ্য করছি যে এখানে যারা টহল পুলিশ আছেন তারাও কিন্তু টহলরত বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছেন এবং তারা এই বিষয়গুলো কিন্তু অনুমোদিত গাড়ি রয়েছে, ব্যাটারি চালিত টেম্পো রয়েছে এবং অন্যান্য গাড়ির কিন্তু জটলা এখানে তৈরি হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই সেতু এলাকা এবং সেতুর বাইরের যে নেটওয়ার্ক রয়েছে সেই সড়ক নেটওয়ার্ক গুলোকে সুচারুরূপে রক্ষার ব্যাপারে কিন্তু নানা রকম বাহিনী এই সেতু এলাকা এবং সেতুর বাইরের যে নেটওয়ার্ক রয়েছে সেই সড়ক নেটওয়ার্কগুলোকে সুচারুরূপে রক্ষার ব্যাপারে কিন্তু নানা রকম প্রক্রিয়া নিচ্ছেন। তবে এখানে উচ্ছ্বসিত লোকজনের কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এসছেন সেতু দেখবার জন্য এবং এখানকার যে আপনারা দেখছেন যে একটা বাইকের জটলা তৈরি হয়েছে কিন্তু এই একেবারে উত্তর থানার বিপরীত প্রান্তে এবং সেই প্রান্তে কিন্তু বাইক যে এই থানা প্রান্তটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি নানা রকম যানবাহন এবং এখানে বিভিন্ন রকম যে এই থানা প্রান্তটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি নানা রকম যানবাহন এবং এখানে বিভিন্ন রকম যে এই লোকজন সেগুলো কিন্তু জটলা রয়েছে এবং এই জটলাগুলো কমিয়ে আনবার জন্য কিন্তু এখানে নানা রকম তৎপরতা রয়েছে এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে এই সেতুর যে কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডগুলোকে চলমান রাখবার জন্য যারা টোল আদায় করছেন তাদেরকে কিন্তু আমরা এতক্ষণ সরাসরি ছিলাম পদ্মা সেতুর উত্তর থানায়, তার আগে ছিলাম পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে। পদ্মা সেতুর চালুর প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলে। ঢাকা থেকে বরিশালে পৌঁছানো যাচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে। পণ্য পরিবহনেও পাল্টে গেছে চিত্র। 14 থেকে 17 ঘন্টার পরিবর্তে মাত্র 6 ঘন্টায় পৌঁছে যাচ্ছে ট্রাক। সময় আর অর্থ দুটোই সাশ্রয় হওয়ায় খুশি ব্যবসায়ীরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট।
আগে ট্রাকে করে ঢাকার কারওয়ান বাজার থেকে বরিশালে পণ্য নিয়ে আসতে ফেরি পারের জন্য সময় লাগতো 1 থেকে 2 দিন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে ট্রাক ভর্তি সবজি। পদ্মা সেতু দিয়া 6 ঘন্টা লাগছে, আর ফেরিঘাটে আইতে 5 দিন 6 দিন বি লাগছে, 4 দিন লাগছে, 3 দিন লাগছে। মাল আনলোড করে আমরা বরিশালের থেকে আবার ঢাকায়ও ফিরে যাইতে পারতেছি দিনের দিনে। পদ্মা সেতু দিয়ে আমরা দ্রুত সময় মাল নিয়ে আসতে পারছি, মালের যথোপযুক্ত মান বজায় থাকছে এবং ব্যবসা ভালো হচ্ছে। বরিশালের সবচেয়ে বড় বহুমুখী সিটি পাইকারি সবজির বাজারে গিয়ে সোমবার সকালে দেখা যায় আড়তদারদের চোখে মুখে বাড়তি আনন্দ। জানান, কেবল দীর্ঘ সময়ের কারণে বিভিন্ন সময়ে বেশিরভাগ সবজি পচে যেত, কিন্তু সেই দুশ্চিন্তা কাটিয়ে দিল পদ্মা সেতু। রোববার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগের চেয়ে 7 থেকে 8 ঘন্টা আগেই পণ্যবাহী গাড়ি চলে আসছে। পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা মালটা মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে মালটা পাই। গতকালকে যে গাড়ি করেছি আজকে সে মাল চলে আসছে এবং খুব ভালোভাবে আসছে। পরিবহন খরচটা প্রায় 1 থেকে 1,500 টাকা কম লাগতেছে। ঢাকার বাবুবাজার বা পোস্তগোলা ব্রিজ পার হলে মাত্র 3 থেকে 3.5 ঘন্টায় একটি বাস চলে আসছে। রোববার থেকেই চালু হয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাস। পদ্মা সেতু হয়ে অনেক সময় বাঁচছে, আমাদের তাড়াতাড়ি আসতে পারছি। আগে যে ভোগান্তিটা ভোগাইতে হতো যে ফেরিঘাটে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, সেটা এখন লাগে না। ইচ্ছা করলে বরিশাল থেকে ঢাকা যে অফিসও করতে পারবে, সকাল 6টায় রওনা দিলে 10টার ভিতরে ঢাকা পৌঁছাতে পারবে। পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলে সড়ক পথের মাইল ফলক, এর সুফল আরও দৃশ্যমান হবে বলে জানান অর্থনীতিবিদরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র না হলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল হলো কেন? প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন কাল। পদ্মা সেতু নিয়ে কল্পিত দুর্নীতির পেছনে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে জারি করা রুলের শুনানি হয়। এ সময় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বলেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থ উন্নয়নের বিরুদ্ধে যারা থাকেন তারা জাতির শত্রু, দেশের শত্রু। তাদের চিহ্নিত করা দরকার। যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, পদ্মা ব্রিজে যেন বিশ্বব্যাংক কোনো আর্থিক সহায়তা করতে না পারে, এদেরকে কারা প্রভোগ করেছে, কারা প্ররোচনা দিয়েছে, কোন সেই সুশীল সমাজ বা এই সুশীল সমাজের কারা কারা, এদের ব্যাপারে দুর্নীতি, এদের মাধ্যমে কমিশন গঠন করে এদের খুঁজে বের করা হোক। কোর্ট বলেছেন জাতিকে কলঙ্কিত করার বিষয়ে যারা হস্তক্ষেপ করেছে, বিশ্বব্যাংককে যারা প্রভাবিত করেছে, যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করা হয়, তাদের বিচার হওয়া দরকার। সময় সংবাদ আরও থাকছে। কখনো বন্ধ, কখনো খোলা। দক্ষিণাঞ্চলের একমাত্র বার্ন ইউনিট চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শের-ই-বাংলা মেডিকেলে সেবার বঞ্চিত রোগী। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা কমানো হলেও এখনও শুরু হয়নি বিক্রি। খুচরা পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভোক্তা পর্যায়ে সুফল পেতে সময় লাগবে আরও 2 দিন। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। বাজারের যে খবর, সে খবরটি হলো, আমরা যে কয়েকটি বাজারের খবর পেয়েছি তাতে নতুন মূল্যের যে তেল, ভোজ্য তেল, সেই তেল বাজারে আসেন, অর্থাৎ যে দাম কমানো হয়েছে গত কালকে, আজকে থেকে বাজারে কার্যকর হওয়ার কথা। এটা পরিষ্কারভাবে যে ভোজ্য তেল আমদানিকারক এবং প্রস্তুতকারকরা নতুন দাম নির্ধারণ করে, অর্থাৎ দাম কমিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে আজ থেকেই সেটা বাজারে কার্যকর হবে। কিন্তু আমরা বাজারে এসে আসলে যেটা শুনেছি বিভিন্ন ব্যবসায়ী এবং ভোক্তাদের কাছ থেকে, সেটা হচ্ছে বাজারে আসলে দাম কমের খবর তারাও পেয়েছেন, কিন্তু তেল এখনও পাননি। যার জন্য ব্যবসায়ীরা ভোক্তাদের কাছে যখন তেল বিক্রি করতে যাচ্ছেন, তখন কিন্তু তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে তেলের দাম কমানো হয়েছে, কিন্তু এখনও সেই আগের দামেই কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আসলে ব্যবসায়ীরা, খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন ডিলারদের কাঁধে যে তারা এখনও আমাদের নতুন মূল্যের তেল সরবরাহ করেনি, যার জন্য তারা আগের বাড়তি দামেই তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আবার যারা ডিলার তারা কিন্তু বলছেন যে এখন গতকালকেই যেহেতু এই ঘোষণা এসেছে, সেই হিসেবে তাদের তেল সংগ্রহ করতে, অর্থাৎ কিনতে 2-1 দিন সময় লাগবে, তারপরে সেটি বাজারে সরবরাহ করলে ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে। অর্থাৎ আমরা এই বাজারের যে চিত্র, সেটি হচ্ছে যে দাম কমানোর খবর আসলে বাজারে এসেছে, কিন্তু সেই তেল না আসার কারণে এখন পর্যন্ত আগের দামেই তেল বিক্রি হচ্ছে। তো আমরা যে দফায় দফায় দাম বৃদ্ধিতে কিন্তু বোতলজাত সয়াবিন তেল 1 লিটারের দাম 205 টাকা পর্যন্ত উঠেছিল, সেই তেলের দাম কিন্তু
এখন যে নির্ধারণ করা হয়েছে সেটি 199 টাকা, অর্থাৎ লিটারে 6 টাকা কমানো হয়েছে। এই যে সয়াবিন তেলের দাম কমছে এটি একটি স্বস্তির খবর, এবং এর আগে পাম তেলের দাম কিন্তু গত 9 জুন লিটারে 14 টাকা কমানো হয়েছে। অর্থাৎ এই যে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী দামের প্রবণতা একটা সময় ভোক্তাদের যেভাবে নাভিশ্বাস তুলেছিল, ঠিক সেই জায়গা থেকে কিন্তু এখন এই তেলের দাম কমছে, বিশ্ববাজারে দাম কমছে, তার সাথে সঙ্গতি রেখেই দাম সমন্বয় করে দেশের বাজারে কমানো হচ্ছে। তো সেখানে কমাতে গিয়েও কিন্তু যতটুকু সুফল পাওয়ার কথা ডলারের দাম বৃদ্ধির কারণে সেই সুফলটা কিন্তু পুরোপুরি পাচ্ছে না। দাম কমের, তেলের দাম কমছে কিন্তু ডলারের দাম বৃদ্ধির কারণে সেভাবেই সমন্বয় করে দেশের বাজারে দাম নির্ধারণ করা হচ্ছে। তো এখন আসলে ভোক্তার অপেক্ষা আছেন তারা কবে থেকে নতুন মূল্যের অর্থাৎ কম দামের তেল হাতে পাবেন। তো বাজার থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল ভোজ্য তেলের সরবরাহ সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। সিলেট অঞ্চলে বানের পানি নামতে শুরু করলেও কমছে না দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট সহ নানা রোগের শঙ্কায় ভুগছেন বানভাসী মানুষেরা। এই মুহূর্তে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং দোয়ারা বাজারে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। শুরুতেই যাচ্ছে ইকরামের কাছে। আছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদের টেক এলাকায়। এই এলাকার বানবাসী মানুষদের মধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। বিশেষ করে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে বিভিন্ন এই এলাকায় যারা বন্যা কবলিত আছে। বলা যায় যে বিশ্বম্ভরপুর শতভাগ মানুষই বন্যা কবলিত। শুধুমাত্র এই বিশ্বম্ভরপুর এলাকা নয়, এই সুনামগঞ্জের যে 12টি উপজেলা রয়েছে এবং পৌর এলাকা রয়েছে, পুরো জেলাটাই কিন্তু পুরো পানি নিচে তলিয়েছিল। শতভাগ মানুষ পানিবন্দী ছিল। ধীরে ধীরে পানি নামছে, কিন্তু পানি নামার সাথে সাথে মানুষের দুর্গতি বাড়ছে। এই দুর্গতি কিছুটা লাঘব করার জন্য মানুষের কিছুটা ত্রাণ বা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বা বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন যারা বানবাসী মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের মধ্যে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা বাদের টেক এলাকায় আছে। এর আগে শলুকাপুর এলাকায় বা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সেখানকার যারা বানবাসী মানুষেরা আছেন তারা ত্রাণ বা খাদ্য সামগ্রী নিয়েছে। এবং শুধুমাত্র এই আজকে শুধু 1100 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী। গত 18 তারিখ থেকে নৌবাহিনী এই সুনামগঞ্জে আসে এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা চালানোর পাশাপাশি উদ্ধার তৎপরতা চালিয়েছে। আমরা দেখেছিলাম যে সুনামগঞ্জের একজন প্রসূতি নারীকে তারা জামালগঞ্জ থেকে উদ্ধার করে এই সুনামগঞ্জের সদর হাসপাতালে নিয়ে আসে এবং এরপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা পানিতে আটকে ছিল তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং যে সমস্ত উঁচু জায়গায় আছে সেই উঁচু জায়গায় পৌঁছে দিয়েছে। মোটামুটি বলা যায় যতদিন পর্যন্ত সুনামগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত নৌবাহিনী এই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাবে, এমনটি আমাদেরকে বলেছেন এই নৌবাহিনীর কর্মকর্তারা। মোটামুটি এই ছিল বিশ্বম্ভরপুরে নৌবাহিনীর যে ত্রাণ তৎপরতা তার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি দোয়ারা বাজার এলাকায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন ত্রাণ তৎপরতার পরবর্তী খবর। দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি গ্রাম এলাকায় এই গ্রামের অনেকগুলি বসত ঘর পানিতে ডুবে গেছে। এখানে ডুবে যাওয়ার কারণে মানুষজন সড়কের পাশে উঁচু ভবনে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুনামগঞ্জ দোয়ারা বাজার সড়কের দুই পাশে দুটি তাঁবু টাঙ্গিয়ে লোকজন বসবাস করছেন। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে 16 জুন রাতে তাদের বাড়ি ঘর বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। সেই প্লাবিত হওয়ার পর থেকে তারা দীর্ঘ 11 দিন যাবত এখানে অবস্থান করছেন। এখানেই তাদের পুরো সংসার, অর্থাৎ সড়কেই তারা 11 দিন যাবত সংসার কাজ করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার মহিলাদের সাথে, তারা জানিয়েছেন যে রান্না বান্না, ঘর দুয়া সহ সমস্ত কিছু এই সড়কের উপরেই তারা 11 দিন ধরে করছেন। এই দুইটি পরিবারের মূলত কৃষক পরিবার এবং তাদের পরিবারের 21 জন সদস্য রয়েছে। এখানে কৃষক আব্দুল খালেক ও আব্দুর রহমানের দুটি পরিবার দীর্ঘ 11 দিন যাবত এখানে বসবাস করছেন, কিন্তু সরকারি সহযোগিতা এবং বেসরকারি সহযোগিতায় তাদের সংসার চলছে।
আমরা কথা বলেছিলাম এখানকার মহিলাদের সাথে। তারা জানিয়েছেন যে এই ধরনের চুলাতে, টিনের চুলাতে, অস্থায়ী চুলাতেই তারা রান্না বান্নার কাজ করছেন এবং তারা অনেকটা রান্না বান্না করে খাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার শিশুদের সাথে। তারা জানিয়েছে যে সড়কের পাশে ঘর থাকার, তাঁবু থাকার কারণে তারা কোথাও বেরোতে পারছে না এবং সড়কে প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে। সেই যানবাহন চলাচল করার জন্য তারা অনেকটা অসুবিধায় পড়ছেন। মানুষের ঘরগুলি এখনো ঠিক সংস্কার উপযোগী বা ভেঙে যাওয়ার কারণে তারা এখনো তারা ঘরে ফিরে যেতে পারছে না। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হলেও বানবাসী মানুষের ঘর বাড়ির তেমন কোনো উন্নতি হয়নি। তারা এখনো আশ্রয় কেন্দ্র এবং এরকম তাঁবু টাঙ্গিয়ে জীবনযাপন করছেন। তো সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে এই ছিল সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম সুনামগঞ্জে। ঈদুল আজহা ঘনিয়ে এলেও নওগাঁয় এখনও জমে ওঠেনি কোরবানির পশুর হাট। এই মুহূর্তে নওগাঁর সাপাহার পাড়া গরুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। যাচ্ছি তার কাছে। খামারিরা আসলে এই ঈদের একটা টার্গেট লক্ষ্য করে কিন্তু তারা গরু মোটা তাজা করে থাকেন এবং শেষ সময়ে তাদের একটা প্রত্যাশা নিয়ে ইতিমধ্যে কিন্তু এই হাটগুলোতে তারা গরু তুলছেন। তবে এবছর আসলে এখন পর্যন্ত যে পরিমাণ গরুর হাটে আসছে সেই তুলনায় কিন্তু ব্যাপারী বা ক্রেতার উপস্থিতি কিছুটা কম বলছে। এ কারণে কিন্তু এখানকার যারা খামারি তারা বলছেন যে তারা প্রত্যাশার যে দরটা নিয়ে হাটে আসছেন সেই দরটা তারা পাচ্ছেন না। ইতিমধ্যে কিন্তু এবছর এই জেলায় গরুর মোটা তাজা করার জেলা পানি সম্পদের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 3,75,000 ছোট বড় খামার থেকে এবছর কিন্তু গরুর বিভিন্ন জায়গায় সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই জেলায় কিন্তু উদ্বৃত্ত গরু এখানে গরু মোটা তাজা করা হয়ে থাকে। ছোট ছোট প্রান্তিক খামারি কিন্তু তাদের সেই স্বপ্ন নিয়েই এখন এই হাটগুলোতে আস্তে আস্তে নিয়ে আসছেন। তবে এখানকার যারা ব্যাপারী তারা বলছিলেন যে আসলে বিগত বছরগুলোতে ঈদের 15-20 দিন আগেই কিন্তু একটা জমজমাট কারবার তারা লক্ষ্য করেন। তবে এখন পর্যন্ত যে পরিমাণ গরু আসছে এই গরুর তুলনায় কিন্তু ব্যাপারী বা ক্রেতার উপস্থিতি কমের কারণে দরের জায়গাটা কিন্তু সেরকম ভাবে একেবারে কম বলছেন এবং যে গরুটা বিগত মৌসুমে বিক্রি করেছিলেন 75-80 টাকা সেই গরু কিন্তু এখন ষাঁড় গরু এখন তারা বলছেন যে সর্বোচ্চ 65-70 টাকার মধ্যে কিছুটা কেনা বেচা চলছে। তবে শেষ পর্যন্ত আরো বেশ কিছুদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তারা আশা করছেন যে এবছর কিন্তু যদি প্রাকৃতিক এই দুর্যোগটা দ্রুত কেটে যায় বা বিশেষ করে বন্যা কেটে যায় তাহলে কিন্তু তাদের দিক থেকে একটা স্বপ্ন আছে যে বিগত বছরের মতো এবছরও একটা ভালো দাম পাবেন এবং এবছর কিন্তু এই জেলায় যে পরিমাণ গরু খামার গড়ে উঠেছে এবং খামারের গড়ে তোলার হার কিন্তু অনেক বেড়েছে। বিগত বছরগুলিতে তারা একটা ভালো দর পেয়েছিলেন। এই দরের স্বপ্নকেই কিন্তু অধিক পরিমাণে ছোট ছোট প্রান্তিক খামারিরা গরু এখানে মানে খামার গড়েছিলেন এবং জেলা পানি সম্পদ অফিস থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা যে লক্ষ্যমাত্রা বা দেশীয় গরুর যে যোগান এই হাটগুলোতে এই ক্ষেত্রে কিন্তু তারা আশা করছেন যে বিদেশি আমদানি নির্ভরতা যেটা বরাবরই একটা বিভিন্ন প্রচার থাকে যে ভারত থেকে গরু আসে, এই গরু আসা রোধ করার ক্ষেত্রে কিন্তু পানি সম্পদ অফিসের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো সব মিলে কিন্তু আশা করছেন আগামী দিনগুলোতে আরো ব্যাপক জমজমাট গরু কেনা বেচা চলবে এমন প্রত্যাশায় রয়েছে। তো এই ছিল গরুর হাটের গরু কেনা বেচার খবর সর্বশেষ আমার কাছে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম নওগাঁয়। দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন। সকালে ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে পণ্য বিক্রির উদ্বোধন করেন পৌর মেয়র। 405 টাকায় চিনি, ডাল ও 2 লিটার তেল দেয়া হচ্ছে। শুধুমাত্র কার্ডধারীরা পাচ্ছেন এই সুবিধা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর পণ্য হাতে পেয়ে স্বস্তি জানান মধ্য ও নিম্ন আয়ের মানুষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম 24 ঘন্টায় পদ্মা সেতুতে 2,09,00,000 টাকার টোল আদায়। নিষেধাজ্ঞার পর মোটরসাইকেল চলাচল বন্ধ। দুই প্রান্তে শত শত বাইকের জটলা পার হচ্ছে ফেরিতে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র না থাকলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হলো কেন? প্রশ্ন হাইকোর্টের। দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত কাল। এবং বোতলজাত সয়াবিন তেল লিটারে 6 টাকা কমলেও শুরু হয়নি বিক্রি। ভোক্তা পর্যায়ে মিলবে 2 দিন পর। ব্যবসায়ীদের সিন্ডিকেটে মাঠে কৃষক আর বাজারে ঠকছেন ভোক্তা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।